নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। জামালপুরে শেষ হলো জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। সকাল থেকে নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে জেলা শহরের বিভিন্ন মোড় ও পথ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পথসভায় বিএনপির উদ্দেশ্যে বলেন, দলটির চেয়ে বেশি করেই নির্বাচন চায় এনসিপি। গণ অভ্যুত্থান না হলে ভোটের স্বপ্নই অবান্তর ছিল। জামালপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমানের তথ্যচিত্রে অলিউলনের রিপোর্টে বিস্তারিত। জুলাই পদযাত্রাকে ঘিরে রাতে জামালপুরে চলে আসেন এনসিপির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শুরুতে হযরত শাহজামাল রাদিয়াল্লাহু আলাইহিস সালামের মাজার জিয়ারত করেন। এরপর সকালে সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে শহরের প্রবেশপথে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। বেলা 11টায় শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয় এ পদযাত্রা। এরপর পথসভায় নাহিদ ইসলাম ভোটের তাগিদ দেয়া দলগুলোর প্রতি বলেন, 5 আগস্ট গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। আমরা চাই না বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা তারা কখনোই আর দলীয়করণ হোক, কোনো দলের পক্ষে জনগণের বিপক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করুক। আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক, প্রশাসন জনগণের হয়ে উঠুক, আদালত জনগণের হয়ে উঠুক। এ সময় জুলাই সনদের গুরুত্বের কথা জানিয়ে সংস্কার এবং জুলাই অপরাধের বিচারে সরকারকে আরো সোচ্চার হওয়ার কথা জানান নেতারা। আমরা আপনাদের কাছ থেকেই শুনছি জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন। সংস্কার পথে যারা বাধা দিবে তাদেরকে দেশবাসী মনে রাখবে। পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, এই আন্দোলন রাজনৈতিক জাগরণের অংশ, যার মূলে রয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে জামালপুরের 17টি সন্তান প্রাণ দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। জুলাই এ পদযাত্রা জামালপুরের রাজনীতিতে নতুন বার্তার পাশাপাশি তরুণদের উপরই ভরসা রাখার আহ্বান জানান নেতাকর্মীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয়, তাই চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না, বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শাহবাগে জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের ঢাকা শহরের 6টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজকে যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে। আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের যে কর্ম, সেই কর্মকে সমাধান করার জন্য এগিয়ে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে রদবদল ও নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1.5 লাখ পুলিশ সদস্য প্রশিক্ষণ পাবেন, 60,000 সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবেন। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এসেছে এসব সিদ্ধান্ত। আনোয়ার হোসেনের রিপোর্ট। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে 2 ঘণ্টার বৈঠক হয়। বৈঠকের মূল দিকগুলো এক ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, 2 ঘন্টার মিটিং ছিল। 2 ঘন্টা মিটিংয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রশাসনের প্রয়োজনীয় রদবদল, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয় বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়। সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরো করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো, আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। বৈঠকে অপতথ্য রোধে জাতীয় তথ্য কেন্দ্রের ভূমিকা এবং পুলিশের মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এই সেন্টার প্রতিদিন প্রেস কনফারেন্সের মাধ্যমে আইন শৃঙ্খলার তথ্য জানাবে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন পুলিশের কাজ জনগণের কাছে তুলে ধরতে হবে। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এটা আরো ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশন গুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো।
এদিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি আন জ্যাক বসনের সঙ্গে বৈঠকে মোহাম্মদ ইউনুস সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড, আমরা আশা করি এটার একটা ভালো কনক্লুশন হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ বিষয়ে জামায়াত এনসিপির সঙ্গে দ্বিমত বিএনপির, তাই ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে দলটি। পরে ফিরে এলেও তাদের মত জোর করে ঐক্যের চেষ্টা করছে কমিশন। এ মাসেই সংলাপ শেষে দলগুলোর সহায়তা চেয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের অনেকগুলো বৈঠকের পরও ফলাফল প্রায় শূন্য। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 20তম দিনের আলোচনা শুরু হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণের জন্য ওয়াকআউট করে বিএনপি। জামায়াত এনসিপি সহ বেশিরভাগ দলই সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ নীতির বিষয়ে একমত। যদি একটা দল না থাকে, এবং নিঃসন্দেহে তারা আমাদের ভোটের বিবেচনায় অন্যতম বড় দল, এটা যদি না থাকে আমরা আলোচনা করব, কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারবো না। সামনে চলতে হলে দেশটাকে মেধার ভিত্তিতে যদি সরকার পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই কমিশন গঠনের ব্যাপারে ঐকমত্যের প্রস্তাবটার সাথে আমরা একমত। যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি যদি নিরপেক্ষ হয়, সেটা যদি দলীয় নিয়োগটাকে আমরা এর মধ্যে আটকাতে পারি, এটাকে নির্বাহী ক্ষমতাকে কার্টেল করা হয়, তারা আসলে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোর ব্যাপারে তারা পূর্ণাঙ্গভাবে জনগণকে ওয়াকিবহাল করছেন না। কিন্তু বিএনপি মনে করে ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এর আগে সূচনা বক্তব্যে কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বেশ কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত করে দ্রুত সময়ে আলোচনা শেষ করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। আজ আলোচনা চলার মধ্যে 12টার দিকে হঠাৎ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। এ সময় সবাই হুড়োহুড়ি করে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে কারো অসাবধানতাবশত অ্যালার্ম বেজে উঠেছিল। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন আরও এক শিক্ষার্থী। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শীঘ্রই ঢাকায় আসবে চীনের তদন্ত দল। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। শিশুদের কোলাহলে মুখর থাকার কথা ছিল এই স্কুল প্রাঙ্গণ, কিন্তু এখন এখানে নিঃশব্দে সারি বেঁধে রাখা আছে শত শত ব্যাগ, পানির বোতল, জুতা আর বই। যেন ওরা বলে যাচ্ছে, আমরা এসেছিলাম কিন্তু ফিরতে পারিনি। স্কুলের সামনের সড়কে প্রতিদিন ভিড় করছে আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। কেউ দাঁড়িয়ে, কেউ কাঁদছে, দুর্ঘটনাস্থলের দিকে তাকিয়ে নির্বাক সবাই। এই ব্যথা শুধু চোখে নয়, গলার স্বরেও। মনের একটা আবেগ দেখার জন্য আসলাম। এখানে অনেক ছাত্র মারা গেছে, আমরা তাদের শোকে শোকাহিত। আমরা তাদের পরিবারবর্গকে সান্ত্বনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দেখার জন্য আসছি, আইসা কষ্ট লাগলো, অনেক নষ্ট হয়েছে জিনিস, অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি যেমন তেমন আমাদের ছেলে মেয়ে যে মানে আমাদের না যাই হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার পাড়াভিসি হোক, দেশের হোক, এভাবে দুঃখ হয়েছে, ওরা গেছে, মারা গেছে, এটাই অনেক কষ্টকর। এদিকে ঝরে গেল আরও একটি প্রাণ। সোমবার সকালে মৃত্যু হয় সাহিল ফারাবি আয়ান নামের 7ম শ্রেণীর এক শিক্ষার্থীর। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আয়ান অবশেষে হার মানে, যার শরীরের 40% ছিল দগ্ধ। আইএসপিআরের তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনও 34। বিমান বিধ্বস্তের এই ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। প্রজ্ঞাপন জারি করা হয় রোববার রাতে। কমিটির নেতৃত্বে আছেন সাবেক সচিব AKM জাফরুল্লাহ খান। কমিশন 4 সপ্তাহে প্রতিবেদন দেবে, পারবে যে কোনো স্থান পরিদর্শন ও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে।
সরকার বলছে এই দুর্ঘটনার তদন্ত শেষে শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিতের পথে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শীঘ্রই চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর এয়ার কমোডর শহীদুল ইসলাম। রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষে শুনানি শেষে কাল শুরু হবে আসামি পক্ষের শুনানি। প্রধান কৌঁসুলি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগ মিলে পরিকল্পিতভাবে হত্যা করে সাইদকে। মূল ঘটনা আড়ালে বারবার বদল হয় পোস্টমর্টমের রিপোর্ট। মামলায় অভিযোগ গঠনের অনুমতি চায় রাষ্ট্রপক্ষ। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে এভাবেই নির্ভয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাইদ। হয়ে ওঠেন কোটি মানুষের প্রেরণার উৎস। জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার, যে নির্মম হত্যা মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় আজ সকালে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এসআই আমির হোসেন সহ 6 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এজলাসে তাদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। আজকে শুনানি হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এছাড়াও আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এবং আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে চার্জ হবে। এদিকে লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে 5 জনকে হত্যার ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজু মনির শুভ। গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার রাত 9টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ নারী ফারিয়া তাসনিম জ্যোতি বিদেশি ঔষধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। একটা মেয়ে এদিকে, সে কিন্তু জানে না যে এখানে সেনাপ নাই, ডাকনা নাই, না থাকার কারণে যখন পাড়া দিস তখনই সে পড়ে গেছে। কিন্তু আমরা কয়েকজন মিলে, রাস্তায় যে লোকজন আছে কয়েকজন মিলে আমরা উঠার চেষ্টা করেছিলাম, সেনাপ তুলছিলাম, কিন্তু আমরা পারি না। তার বৃষ্টি এলে এদিকে প্রতিনিয়ত মানুষ উঠাই আমি আমার নিজের হাত দিয়া, কিন্তু সিটি কর্পোরেশন কোনোভাবে এই জায়গায় স্যালাপ দেয় না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাপক চেষ্টা চালাইছে। স্থানীয়রা জানান তাদের চোখের সামনেই ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান নারী। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও এক পর্যায়ে ম্যানহোলের ভেতর তাকে দেখতে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পুরো ড্রেনেজ ব্যবস্থা, ইভেন কি যে চকের মধ্যে যেখান দিয়ে নালা বেরিয়ে গেছে ওখান পর্যন্ত 2বার সার্চিং করেছি। পরিবেশ এতটাই বিপরীতে ছিল যে রাস্তার উপরে পানির স্রোত এবং ড্রেনের স্রোত সম্পূর্ণ আমাদের বিপরীতে। তারপরেও আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচণ্ড বৃষ্টির মধ্যে। ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় এটি পানিতে ভর্তি হয়ে আছে, তাই তাকে উদ্ধারে সময় লাগছে, জানিয়েছেন দমকল কর্মীরা। সিরাজুম মনির শুভ, নাগরিক। 2024 সালের 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে গ্রাফিতি, দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে। এই দিনে সহিংসতা আর দমন পীড়নের পেছনের হিসাব তুলে ধরেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ফিরে দেখা সেই ভয়াল স্মৃতি। রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। দাবির ভাষা হারিয়ে সহিংসতায় ঝরে পড়ে শতাধিক প্রাণ।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে তীব্র প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়। রাজধানীর পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কার্টুনিস্ট ও চারুকলার শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করার সময় পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ তাদের রংতুলি জব্দ করে, ফলে কর্মসূচি শেষ করা সম্ভব হয় না। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি করা হয়। এর মধ্যেই সচিবালয়ে মুখ খোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, হাসপাতাল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাণ হারান অন্তত 147 জন। বলেন, যাচাই বাছাই চলছে, সংখ্যা আরও বাড়তে পারে। সেদিন রাতেই আসে নাটকীয় মোড়। ডিবি কার্যালয়ে রেকর্ড করা ভিডিও পাঠানো হয় গণমাধ্যমে। 6 সমন্বয়ক লিখিত বিবৃতি পড়ে জানান কর্মসূচি প্রত্যাহারের কথা। তবে কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বার্তা দেন বাকি 3 সমন্বয়ক। অভিযোগ তোলেন, ডিবি হেফাজতে অস্ত্রের মুখে বিবৃতি দিতে বাধ্য করা হয়। বলেন, ডিবি কার্যালয় কখনোই সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। সেদিনের সেই বিবৃতি মৃত্যু পরিসংখ্যান আর গ্রেপ্তার নিয়ে বিতর্ক আন্দোলনের গতিপথকেই পাল্টে দেয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর বালুমহলের আধিপত্য নিয়ে 2 জলদস্যু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় উভয় পক্ষ। এতে একজন নিহত হয়েছেন। সকালে নদীর গজারিয়ার ইমামপুর ইউনিয়নের কালীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কালীপুরা এলাকায় ইঞ্জিন চালিত ট্রলারে থাকা শুটার মান্নান ও তার 3 সহযোগীকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষ জলদস্যু পিয়াস নয়ন গ্রুপ। পাল্টা গুলি ছোড়ে মান্নানরাও। এ সময় মান্নান ঘটনাস্থলে নিহত হয়। গুলিবিদ্ধ হয় মান্নানের সহযোগী হৃদয়। অপর 2 সহযোগী নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। তবে তাদের শরীরে গুলি লেগেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। সীমান্ত সংঘাত নিরসনে থাইল্যান্ড ও কম্বোডিয়া অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েজায়াজাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা অত্যন্ত ইতিবাচক অগ্রগতি ও ফলাফল দেখতে পাচ্ছি, যা কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয়ের জন্য কল্যাণকর। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।